আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা এর আগে দেখছিলাম যৌন প্রজননটা কিভাবে হয় আর নিষেকটা কিভাবে হচ্ছিল, নিষেকের পরিণতিটা কিভাবে হচ্ছিল। আচ্ছা আচ্ছা, আমরা একটা কথা বলছিলাম যে নিষেক যেখানে হবে সেটাই হচ্ছে যৌন প্রজনন, আর যদি নিষেক না হয় সেটাকে আমরা বলি অযৌন প্রজনন। আচ্ছা, তাহলে অযৌন প্রজনন উদ্ভিদের অনেক টাইপের হতে পারে। যেমন এখানে একটা পয়েন্ট বলছে যে মানে এখানে একটা পয়েন্ট এরা উল্লেখ করছে, সেটা হচ্ছে অযৌন স্পোর সৃষ্টির মাধ্যমে। ঠিক আছে, স্পোর, উদ্ভিদে কিছু স্পোর থাকে, সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ছত্রাক, এদের ক্ষেত্রেও কিছু স্পোর তৈরি হয় বা রেণু বলা হয় এগুলো। তো এই রেণুগুলোই আলটিমেটলি পরবর্তীতে অঙ্কুরোদ্গমিত হয়ে উদ্ভিদের যে কোনো একটা কোষ স্পোর সৃষ্টি করবে। ওই কোষ অঙ্কুরোদ্গম হয়ে নতুন একটা উদ্ভিদের সৃষ্টি করবে। আর এখানে অবশ্যই কোন বিভাজনটা ঘটবে? মাইটোসিস, কোষ বিভাজন ঘটবে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো কিছু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যে ছত্রাক বলছিলাম, ছত্রাক, আহ, তারপর তোমার হচ্ছে যে আমরা মাশরুম বলি, ঠিক আছে, দেন হচ্ছে লাইকেন, ছত্রাক, এগুলোর ক্ষেত্রে তোমাদের যে স্পোরগুলো বংশবৃদ্ধিতে সাহায্য করবে সেই স্পোরগুলোর নাম বলছে, যেমন পেনিসিলিয়াম, কনেডিয়া বা কনেডিয়া স্পোর। দেন হচ্ছে মিউকর একটা এরকম স্পোরেঞ্জিয়াম, যেটা হচ্ছে তোমার পরবর্তীতে তো ওরাও স্পোরের মাধ্যমে কি করবে? বংশবিস্তার করবে। এই যে অ্যাগারিকাস, ঠিক আছে, অ্যাগারিকাস, এইটাও বেসিডিয়াস স্পোরের মাধ্যমে বংশবিস্তার করবে। তাহলে এগুলো হচ্ছে একটা স্পোরের নাম, আর এখানে কিছু স্পোরের নাম দেওয়া আছে, এগুলো একটু দেখে নিতে হবে তোমাদের। আচ্ছা, দ্বিতীয় পার্ট বলা হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে, যদি উদ্ভিদ তাদের বডি এর মাধ্যমে যদি অঙ্গজ প্রজনন যেটাকে বলে আর কি, তাহলে এই অঙ্গজ প্রজননের মাধ্যমে তারা অযৌন প্রজনন ঘটাতে পারে। তাহলে অঙ্গজ প্রজনন মানে কি? অঙ্গ দিয়ে, অর্থাৎ উদ্ভিদের যে কোনো একটা অংশ কি করবে? উদ্ভিদের প্রজননে ভূমিকা রাখবে। যেমন এখানে আবার ক খ দিয়ে তোমার ভাগ করে দিছে, যেমন উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজনন, অর্থাৎ স্বাভাবিকভাবে ন্যাচারালি যেটা হবে, ন্যাচারালি উদ্ভিদের একটা পার্ট থেকে আরেকটা উদ্ভিদ তৈরি হবে, এটাই হচ্ছে ন্যাচারাল স্বাভাবিক প্রজনন। আবার দেখা যায় তুমি আমরা কৃত্রিমভাবেও উদ্ভিদের একটা অঙ্গকে কাজে লাগিয়ে আরেকটা উদ্ভিদ তৈরি করতে পারি বা উদ্ভিদ সৃষ্টি হতে পারে। তাইলে প্রথমে আমরা দেখব হচ্ছে উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজননের মধ্যে কোন কোন পার্টসগুলো জননে অংশগ্রহণ করবে। যেমন মূল, উদ্ভিদের মূল দিয়েও আহ, উদ্ভিদের মূল নতুন একটা উদ্ভিদ তৈরি করতে সক্ষম হবে। তাইলে মূল দ্বারা, তাহলে এদের উদাহরণগুলো হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কাণ্ড দ্বারা, কাণ্ড দিয়েও উদ্ভিদের আরেকটা প্রজনন সম্পন্ন হতে পারে। আচ্ছা, তাহলে এগুলোর উদাহরণগুলো ইম্পর্টেন্ট, যেমন কাণ্ড দ্বারা হচ্ছে কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, এগুলো। দেন হচ্ছে পাতার মাধ্যমেও হতে পারে, পাতার মাধ্যমে যাদের হয় তাদের একটা উদাহরণ দিছে পাথরকুচি। দেন বুলবিল বা কক্ষমুকুল, ঠিক আছে, এটা একটা অংশ, উদ্ভিদের একটা অংশ হচ্ছে কক্ষমুকুল, এই কক্ষমুকুল দিয়েও বংশবিস্তার হতে পারে চুপড়ি আলুতে। দেন অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা হতে পারে, এগুলোর বোঝার মতো কিছু নাই, জাস্ট উদাহরণ এবং কোনটা এই জিনিসগুলো একটু ধরতে হবে, উদাহরণটা মোস্ট ইম্পর্টেন্ট। আর মুকুলোদ্গম, বার্ডিং, একটা যখন আমরা মুকুলোদ্গম মানে হচ্ছে উদ্ভিদের একটা অংশ একটু ফাঁপা হয়ে মুকুল তৈরি করবে, এই মুকুলটা আস্তে আস্তে বড় হয়ে একটা সময় যখন পরিণত হয়ে যাবে, দেন এই পরিণত অংশটা এক সময় উদ্ভিদ থেকে আলাদা হয়ে যাবে, এটাই হচ্ছে মুকুলোদ্গম। এটা ইস্টে দেখা যায়। আর পর্ণকাণ্ড দ্বারা হচ্ছে ফণিমনসা বলা হচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ প্রজনন, ঠিক আছে। এই কৃত্রিম অঙ্গজ প্রজনন মানেই বলছি এটা কৃত্রিমভাবে করা হয়, কৃত্রিমভাবে উদ্ভিদের একটা অংশকে কাজে লাগিয়ে বা উদ্ভিদের অংশকে একটু পরিবর্তন করে তাদের মধ্যে মিশ্রণ ঘটিয়ে অথবা মাটির সাথে সংস্পর্শে এই প্রজননটা সম্পন্ন করা হয়। তাহলে এটা কিন্তু তোমরা এই যে ক্লাস 8-এ যখন কৃষি শিক্ষা ছিল তখন কিছুটা পড়েছো, এখন সেটা একটু পড়তে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে উদ্ভিদের কৃত্রিম প্রজননে কি কি আছে? এক নাম্বার বলা হচ্ছে শাখা কলম বা কাটিং। তোমাদের জন্য এমসিকিউর জন্য হচ্ছে উদাহরণ ইম্পর্টেন্ট।
তাহলে এখানে উদাহরণ কি, জবা, আখ, গোলাপ, পাতাবাহার, সজিনা, এই কয়েকটা উদাহরণ মনে রাখলেই হবে, বিশেষ করে জবা, আখ, গোলাপ এগুলোই। তাহলে এটার মধ্যে শাখা কলম হয়, ঠিক আছে। অর্থাৎ শাখা কলম মানে হচ্ছে একটা আমি অংশ কেটে নিব, মেইনলি হচ্ছে কাণ্ড কাটা হয় এক্ষেত্রে। কাণ্ডটা কেটে আমি একটা মাটিতে, অর্থাৎ ভিজা মাটি হতে হবে এবং পুষ্টিকর, যেখানে তোমার উপাদানগুলো থাকবে, পুষ্টিকর উপাদান থাকবে, ওইখানে যদি এটা পুঁতে রাখা হয় ওই কাণ্ডটা, তাহলে কাণ্ডটা ন্যাচারালি পড়তেছে না। তুমি কাণ্ডটা কাটলা, দেন একটা ভিজা মাটি, পুষ্টিকর মাটিতে নিয়ে এটা পুঁতে রাখলা, একটা সময় গিয়ে এখান থেকে নতুন চারা তৈরি হবে। তাহলে এটাকে বলা হচ্ছে শাখা কলম বা কাটিং, কেটে তুমি করছো সেজন্য, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে দাবা কলম, 2 নম্বরে বলা হচ্ছে দাবা কলম। দাবা মিন্স হচ্ছে, আমরা বলি কথায় কথায় বলি যে দাবাই দেওয়া হয়েছে। দাবাই দেওয়া মানে কি, অর্থাৎ এটাকে নিচের দিকে নামাই ফেলা, এই টাইপের কিছু বোঝায়। তাহলে এক্ষেত্রে উদাহরণ হচ্ছে লেবু, জুই। আমি এখানে একটা সুন্দর করে একটা জিনিস লিখছি, জুলেখা দাবা খেলে, জু দিয়ে হচ্ছে জুই, আর মানে লে দিয়ে বুঝেছি লেবু, ঠিক আছে। দাবা খেলে মানে দাবা কলম। তাহলে এটা দিয়ে তোমরা একটু মনে রাখতে পারো, লেবু এবং জুই, এটা হচ্ছে দাবা কলমের উদাহরণ। এখন কথা হচ্ছে দাবা কলমটা কি, তাইলে দাবা কলমটা হচ্ছে, একটু এই চিত্র খেয়াল করো, এই আমি মার্ক আপ করছি এই চিত্রটা, অর্থাৎ একটা উদ্ভিদের বাকল, ঠিক আছে। উদ্ভিদের শাখা, একটা লম্বা শাখাকে আমি, লম্বা যেটা মাটি পর্যন্ত স্পর্শ করতে পারে, এটাকে আমি কিছু অংশ মাটিতে দাবায় রাখলাম আর কিছু অংশ আবার উপরে তুলে রাখলাম। তাহলে কিছুদিন পরে দেখা যায় এখানে একটা, এই যেটা আমি মাটির নিচে দাবায় রাখছিলাম, ঠিক আছে, ওটার মধ্যে একটা অস্থানিক মূল, অর্থাৎ মূল সৃষ্টি হওয়া শুরু করে এখানে। তো যখন মূল সৃষ্টি হয়, এটা একটা আলাদা সত্তা হয়ে যায়, আলাদা একটা গাছ হয়ে যায়। তখন আমি যখন এই অংশ বরাবর, মার্কআপটা খেয়াল করো, এই অংশ বরাবর যদি আমি, সরি, এই অংশ বরাবর মনে করো আমি কেটে দিছি, ঠিক আছে, তখন এটার থেকে এটা আলাদা হয়ে গেছে, কিন্তু এর যে এখন অস্থানিক মূল তৈরি হয়েছে, তার মানে এ একটা আলাদা উদ্ভিদই আলটিমেটলি তৈরি হয়ে গেছে। তখন দেখা যায় এই অস্থানিক মূল সৃষ্টি হয়েছে, পরবর্তীতে এটা আস্তে দ্রুত গজাবে, গজাতে গজাতে একসময় গিয়ে এটা নতুন চারা তৈরি হয়। যেহেতু এটার একটা অংশ মাটির নিচে আমি দাবাই দিছি, কাটি নেই, সেজন্য এই কৃত্রিম জিনিসটাকে বলা হচ্ছে দাবা কলম। দেন 3 নম্বর পয়েন্ট হচ্ছে জোর কলম। জোর কলমের উদাহরণ মনে রাখবা, জোর কলমে হচ্ছে দুইটা গাছের অংশকে জোড়া লাগানো হয়, ঠিক আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে দুইটা অংশ আমি কার কার মধ্যে জোড়া লাগাবো, ঠিক আছে। আমি মনে করো একটা উন্নত জাতের উদ্ভিদের কৃত্রিমভাবে প্রজনন করাতে যাচ্ছি, তাহলে ওই উন্নত জাতের একটা অংশ, উন্নত জাতের উদ্ভিদটার একটা অংশ আমি কেটে নিব, বিচ্ছিন্ন করে নিব, আর আরেকটা নিম্ন জাতের একটা উদ্ভিদের অংশকে আমি কেটে নিব। তাহলে এই দুটাকে আমি জোড়া লাগিয়ে আমি উন্নত জাতের উদ্ভিদটার বংশবৃদ্ধি করতে পারি। তাহলে এখন যে নিম্ন জাতের অংশটা আমি জোড়া লাগাচ্ছি এর সাথে, এটাকে বলা হচ্ছে স্টক, আর যেটা উচ্চ জাতের, যেটার আমি বংশবৃদ্ধি করতে চাচ্ছি, ওইটারকে বলা হচ্ছে সাইয়ান। তাহলে এখন কথা হচ্ছে, একটা হচ্ছে সাইয়ান, একটা হচ্ছে স্টক। এই সাইয়ান এবং স্টককে আমি জোড়া লাগিয়ে এই বংশবিস্তারটা কৃত্রিমভাবে করা যায়। এখন কথা হচ্ছে, এই যে জোড়া লাগানোর ফলে যে প্রজননটা হচ্ছে, এই প্রজননের যে তৈরি হবে উদ্ভিদ, সেই উদ্ভিদের বৈশিষ্ট্যটা কার উপর নির্ভর করবে, সাইয়ান না স্টক? অবশ্যই সাইয়ান, কারণ হচ্ছে আমি, আমার উদ্দেশ্যই হচ্ছে উন্নত জাতের উদ্ভিদ তৈরি করা, উন্নত জাতের উদ্ভিদ প্রজনন করানো। এখন সাইয়ানটাই তো সে ছিল কি, উন্নত জাতের উদ্ভিদ, ঠিক আছে। এই জন্যই পরবর্তী উদ্ভিদের বৈশিষ্ট্যটা নির্ভর করবে হচ্ছে সাইয়ানের উপর, নট স্টকের উপর, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 নাম্বার বলা হচ্ছে গুটি কলম, ঠিক আছে, গুটি কলম। গুটি কলমের উদাহরণ দেখো, লেবু, আম, এগুলো গন্ধরাজ, এগুলো দিয়ে এগুলোতে গুটি কলম করে করা যায়, ঠিক আছে। গুটি কলমটা মোটামুটি একটা গাছের একটা বাকলকে যখন কেটে নিয়ে ওটা সুন্দর করে একটু মানে পরিষ্কার করে, দেন ওইটাকে একটা মাটির মধ্যে যদি আমি দড়ি দিয়ে বেঁধে দিই, একটা শক্ত একটা অংশ দিয়ে মাটির মধ্যে যদি দড়ি দিয়ে বেঁধে দিই, কিছুদিন পর দেখা যায় এটার মধ্যে অস্থানিক মূল সৃষ্টি হয়ে আবার নতুন একটা চারা তৈরি হবে। এটাই হচ্ছে গুটি কলম। দেন হচ্ছে চোখ কলম বা কুড়ি সংযোজন, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে এই যে
কক্ষমুকুল, একটু আগে যেটা দেখছিলাম এটার মধ্যে কক্ষমুকুলের সংযুক্তি বলা হচ্ছে চোখ কলম। আবার এটা যখন কেটে কুটে এটার একটা সাইজ চলে আসে, এই সাইজটা দেখা যায় তখন একটা টি আকারে, আমরা যে ইংরেজি টি এর মতো দেখা যায়, ঠিক আছে। আর এটাই হচ্ছে চোখ কলম বা কুড়ি সংযোজন। আচ্ছা, এটার উদাহরণ কুল বা বড়ই আর হচ্ছে গোলাপ। আচ্ছা, লাস্ট যেই অযৌন প্রজনন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং একটু কঠিন আছে, বাট জিনিসটা বুঝতে পারলে একদম ইজি। এটা একটু খেয়াল করো, খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেন্স পার্থেন্স এটা একটা আসলে একটা ইতিহাস আছে, পার্থেন্স নামকরণের ইতিহাস আছে। এটা হচ্ছে গ্রিকদের যে দেবতা ছিল জেসুস, সরি, যে দেবতাটা জিউস, এদের এর একটা দেবীর নাম ছিল পার্থেন্স, ঠিক আছে। এই পার্থেন্স টা ওদের ভাষ্যমতে আর কি, যে ওদের একটা ঘটনা গল্প বানানো গল্প, ওইখানে বলেছে পার্থেন্স দেবীটা হচ্ছে জিউস থেকে নিজে নিজে আপনা আপনি বার্ডিংয়ের মাধ্যমে হয়েছে, অথচ এটা অবশ্যই অসম্ভব, এটা ওদের কাল্পনিক কিছু ঘটনা, ঠিক আছে। তাহলে এই যে নিজে নিজে হওয়া, কোনো কিছু ছাড়া, অর্থাৎ নিষেক ছাড়া নিজে নিজে হওয়া এই কোনো একটা প্রজনন, এই জিনিসটাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। অর্থাৎ পার্থেনোজেনেসিসের মাধ্যমে কোনো ধরনের নিষেক হবে না, নিষেক ছাড়াই নিজে নিজে হয় শুক্রাণু থেকে নিজে নিজে, শুক্রাণু ডিম্বাণুর নিষেক ছাড়াই হয় শুক্রাণু থেকে নিজে নিজে আরেকটা উদ্ভিদের প্রজনন বা সৃষ্টি, অথবা ডিম্বাণু থেকে সৃষ্টি উইথাউট শুক্রাণু। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস বা অপুংজনি। আর এটাকে প্রক্রিয়াটাকে বলা হয় পার্থেনোকার্পি। কাদের কাদের হয়? লেবু, কমলা লেবু, আপেল। এখন কথা হচ্ছে, একটা হ্যাপ্লয়েড উদ্ভিদ নিজে নিজেই প্রজনন করবে। একটা স্ত্রী, মনে করে স্ত্রী হ্যাপ্লয়েড উদ্ভিদ, সে পুং হ্যাপ্লয়েড উদ্ভিদ ছাড়াই নিজে নিজে প্রজনন করবে। তাহলে হ্যাপ্লয়েড উদ্ভিদটা থেকে যে আমি নতুন উদ্ভিদ পাচ্ছি সেটাও হবে হ্যাপ্লয়েড, সেজন্য এটার নাম হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। আর যদি উদ্ভিদটা ডিপ্লয়েড হতো তাহলে যে পার্থেনোজেনেসিসের মাধ্যমে এটার বংশবৃদ্ধি হবে সেই পার্থেনোজেনেসিসকে বলবো আমরা ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তাহলে এগুলোর উদাহরণগুলো একটু মাথায় রাখতে হবে, এমসিকিউতে খুবই খুবই আসে। আচ্ছা, পার্থেনোজেনেসিসের প্রায় 4-5 ধরনের তোমাদের এখানে আলোচনা করছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। তোমরা এগুলো একটা খাতায় 1 নাম্বার 2 নাম্বার দিয়ে করবা, আমি সিরিয়ালভাবে বলতেছি। এ দেখো, অ্যান্ড্রোজেনেসিস। অ্যান্ড্রো মিন্স কি? অ্যান্ড্রো মানে হচ্ছে পুং জনন বোঝায়, ঠিক আছে। আমরা যখন শুক্রাণু বুঝাই তখন এটাকে আমরা বলি অ্যান্ড্রোসাইট। তার মানে অ্যান্ড্রোজেনেসিস মানে এটা এমন একটা পার্থেনোজেনেসিস যেটা কার সাথে রিলেটেড? অবশ্যই শুক্রাণুর সাথে রিলেটেড। এখন কথা হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস মানে কেমন পার্থেনোজেনেসিস? যে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় শুধুমাত্র শুক্রাণু থেকেই ভ্রূণ সৃষ্টি হবে। তাহলে শুক্রাণুটা কোনো ধরনের ডিম্বাণুর সাথে নিষিক্ত হচ্ছে না, সরাসরি শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টি হচ্ছে, এই পার্থেনোজেনেসিসটাকে বলা হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। তাহলে এটার উদাহরণ হচ্ছে তামা, ঠিক আছে। আচ্ছা, আবার কৃত্রিমভাবে পার্থেনোজেনেসিস করা যায়, একটা ওষুধ আছে যেটার নাম হচ্ছে ভ্যালভাটিন, ঠিক আছে। ভ্যালভিটান এই জাতীয় রাসায়নিক পদার্থ ইউজ করো তোমার অ্যান্ড্রোজেনেসিস বা কৃত্রিম পার্থেনোজেনেসিস করা যায়। আচ্ছা, তাহলে এখানে কৃত্রিম পার্থেনোজেনেসিসের একটা গুরুত্ব দেওয়া আছে, এটা রিডিং পড়ে নিবা। আচ্ছা, দেন হচ্ছে পরের পয়েন্ট একটু খেয়াল করো, অ্যাপোস্পোরি। 2 নম্বরে তোমরা লিখবা হচ্ছে অ্যাপোস্পোরি, এটা হচ্ছে আরেক ধরনের পার্থেনোজেনেসিস। তাহলে এখন কথা হচ্ছে অ্যাপোস্পোরিটা কি? অ্যাপোস্পোরিটা হচ্ছে, আমরা ডিম্বকের অনেকগুলো অংশ দেখছিলাম, নিউসেলাস কোষ, আবার দেহকোষ, ঠিক আছে। তাহলে নিউসেলাস কোষের বাইরের যে অংশটা ওটাকেই বলা হচ্ছে দেহকোষ। এখন দেহকোষ থেকে যদি আমার এই জননটা হতে থাকে এক সময় গিয়ে যেটা পাবো, ঠিক আছে। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করতেছি একটা চিত্রের মাধ্যমে। এই চিত্রটা একটু খেয়াল করো, এই দেখো, এই যে আর্কিওস্পোরিয়াল কোষ, ঠিক আছে, যেটা থেকে আমরা জানতাম আর্কিওস্পোরিয়াল কোষ থেকে জনন কোষ সৃষ্টি হয়। এখন আর্কিওস্পোরিয়াল কোষ না হয়ে যদি
আর বাকি যে অংশগুলো যেটাকে বলতেছি আমরা দেহকোষ, ঠিক আছে, এই দেহকোষ থেকে যদি জনন মাতৃকোষের সৃষ্টি হয়, দেখো ফ্লোটা খেয়াল করো, জনন মাতৃকোষের সৃষ্টি হলো, আর জানি আমরা জনন মাতৃকোষটা হচ্ছে 2n। তাহলে দেখো খেয়াল করো, এই প্রক্রিয়ায় আর্কিওস্পোরিয়াল কোষ থেকে জনন মাতৃকোষ সৃষ্টি হবে না, কোত্থেকে হবে? দেহকোষ থেকে, ঠিক আছে। তাহলে জনন মাতৃকোষ হলো। এখন আমরা জানি জনন মাতৃকোষের আবার নর্মালি হচ্ছে মায়োসিস ঘটতো, বাট এই ধরনের পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় কোনো ধরনের মায়োসিস ঘটে না, যার কারণে যে ভ্রূণথলিটা তৈরি হবে সেটাও জনন মাতৃকোষের মতো ডিপ্লয়েড। এখন এই ভ্রূণথলিতে আমরা জানি এই যে এটাই হচ্ছে ভ্রূণথলি। তাহলে এই ভ্রূণথলিতে আমরা জানি ডিম্বাণু তৈরি হয়, যে কোষটা থাকে ওটা ডিম্বাণু মাঝখানে। এখন এই ডিম্বাণু থেকে ডিম্বাণুটা হবে 2n, ঠিক আছে। তাহলে এই ডিম্বাণু থেকে যখন নতুন একটা জীব তৈরি হবে, তখন এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে এই ধরনের, অর্থাৎ কেমন পার্থেনোজেনেসিস ছিল সেটা, এই যে দেখো আবার অ্যাপোস্পোরি। তাহলে এখানে বলা হচ্ছে ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে, অর্থাৎ এক্ষেত্রে আর্কিওস্পোরিয়াল কোষ আসবে না, ডিম্বকের দেহকোষ থেকেই জনন মাতৃকোষ তৈরি হবে। দেন যে ভ্রূণথলিটা তৈরি হবে সেটাও ডিপ্লয়েড, এবং এই ডিপ্লয়েড ভ্রূণথলি থেকে যে প্রক্রিয়ায় ভ্রূণ সৃষ্টি হবে এবং ওইখান থেকে নতুন জীব সৃষ্টি হবে, এই ধরনের পার্থেনোজেনেসিসকেই বলা হচ্ছে অ্যাপোস্পোরি পার্থেনোজেনেসিস, ঠিক আছে। দেন 3 নাম্বার হচ্ছে অ্যাপোগ্যামি। 3 নাম্বার পয়েন্টে লিখবা হচ্ছে অ্যাপোগ্যামি। আমি ওই চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি অ্যাপোগ্যামিটা কি। অ্যাপোগ্যামিটা হচ্ছে, অর্থাৎ এই জিনিসটা ঠিক থাকে, অর্থাৎ দেহকোষ থেকে জনন মাতৃকোষ তৈরি হচ্ছে, এখানে কোনো ধরনের মায়োসিস হবে না। দেন ওইখান থেকে ভ্রূণথলি তৈরি হবে, যেটা হচ্ছে 2n। আমরা এর আগে দেখছি ডিম্বাণুটাও 2n ছিল, ঠিক না? এরপরে জীব তৈরি হয়েছে, এটাকে বলছিলাম আমরা অ্যাপোস্পোরি। এখন কথা হচ্ছে একটু ভ্রূণথলিতে খেয়াল করো, আমরা দেখছিলাম নর্মালি ডিম্বাণুটা থাকে n, আবার তার চারপাশের সবগুলো কোষ ছিল nn, সেকেন্ডারি কোষগুলো প্রতিটা nn, আবার প্রতিবাদ কোষ প্রতিটা nn, অর্থাৎ হ্যাপ্লয়েড ছিল। বাট দেহকোষ থেকে যখন তৈরি হবে ওই ক্ষেত্রে কোনো ধরনের মায়োসিস হয় না। যদি এটা আর্কিওস্পোরিয়াল কোষ থেকে হতো তখন এটাতে মায়োসিস হতো, ভ্রূণথলির প্রত্যেকটা কোষ nn হতো। বাট এই ক্ষেত্রে দেহকোষ থেকে হওয়ায় মায়োসিস হয় না, যার কারণে ভ্রূণথলির প্রত্যেকটা কোষই থাকে ইন্ডিভিজুয়ালি 2n, অর্থাৎ ডিপ্লয়েড। এখন ডিম্বাণু গেল, এখন ডিম্বাণুর প্রত্যেকটা কোষে এখানে ভ্রূণথলির প্রত্যেকটা কোষে এখন 2n। তাহলে ডিম্বাণু তো আমরা বলে ফেলছি, যদি ওই ডিম্বাণু থেকে পরবর্তীতে নতুন জীব তৈরি হতো তখন এটাকে বলতেছিলাম অ্যাপোস্পোরি। এবার আমরা 3 নাম্বার টার্মে নিয়ে আসছি অ্যাপোগ্যামি। অ্যাপোগ্যামিটা হচ্ছে আমি ডিম্বাণুটাকে মনে করো রাখলাম না, অর্থাৎ ডিম্বাণু ছাড়া আমার এখানে কি কি আছে, সহকারী কোষ আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, প্রতিবাদ কোষ আছে। এই কোষগুলো থেকে যদি নতুন জীবের তৈরি হয়, অর্থাৎ এবার ডিম্বাণু ছাড়া, এই প্রসেসটা ঠিক থাকবে। বাট এই ক্ষেত্রে এসে যদি ডিম্বাণু থেকে তৈরি হয় তখন এটাকে বলতেছি অ্যাপোস্পোরি। আর ডিম্বাণু ছাড়া যদি অন্যান্য কোষ থেকে, ভ্রূণথলির অন্যান্য কোষ থেকে নতুন জীব তৈরি হয় তখন ওই ধরনের পার্থেনোজেনেসিসকে বলা হয় অ্যাপোগ্যামি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এগুলোর উদাহরণ লাগবে। আর আরেকটা হচ্ছে যেটা বলা হচ্ছে অ্যাডভান্টেটিভ এমব্রায়োনি। এটা কোথায়? এই যে এখানে 4 নাম্বারে খেয়াল করো, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। এটা কি আবার? এটা হচ্ছে, আমি আবার চিত্রটাতে যাই, এটা আরেক ধরনের পার্থেনোজেনেসিস। এটা হচ্ছে দেহকোষ থেকেই হবে। আমরা দেখতেছি দেহকোষ থেকে পরবর্তীতে অনেকগুলো ধাপ আছে, দেন এই ধরনের পার্থেনোজেনেসিসগুলো হচ্ছিল। এখন সরাসরি দেহকোষ থেকে যদি এতগুলি প্রসেস বাদ দিয়ে যদি সরাসরি দেহকোষ থেকে নতুন জীব তৈরি হয়ে যায়, এই প্রসেসগুলি স্কিপ করে, তখন এটাকে বলা হচ্ছে অ্যাডভান্টেটিভ এমব্রায়োনি। এখন কথা হচ্ছে অ্যাডভেন্টেটিভ এটা কেন বোঝাচ্ছে? দেখো তো, এই ধরনের পার্থেনোজেনেসিসটা অনেকটা অ্যাডভান্স, মানে এতগুলো প্রসেস স্কিপ করে সরাসরি হয়ে যাচ্ছে, যার কারণে এই ধরনের পার্থেনোজেনেসিসকে বলা হয় অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। আচ্ছা, দেন হচ্ছে লাস্ট যে টাইপ সেটাকে বলা হচ্ছে অ্যাগামোস্পার্মি। হোয়াট ইজ অ্যাগামোস্পার্মি? অ্যাগামোস্পার্মি কিছুই না, এতক্ষণ যে আমরা 4 ধরনের পার্থেনোজেনেসিস আলোচনা করছি এগুলোকে যখন আমরা কম্বাইন করব, এগুলোকে একসাথে বলা হয়
অ্যাগামোস পার্মি। এটাই ছিল মোটামুটি পার্থেনোজেনেসিস, এটা খুব ভালো করে একটু জেনে রাখতে হবে। আচ্ছা, এরপরে টপিক্সটা হচ্ছে কৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজনন হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন, আমরা সংকর বলি। ঠিক আছে, মিউটেশন, যখন জিনগত মিউটেশন হয়ে যায়, সংকর যখন করা হয়, অনেক পরিবর্তন হয়, তখন নতুন নতুন প্রজাতি তৈরি হয়, এই জিনিসগুলো তখন হয়। দুই ধরনের জাতকে যখন আমরা ক্রস করাবো তখন এই জিনিসটাকে বলা হয় সংকর। এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সংকর করা বা হাইব্রিডাইজেশন করার জন্য যে কৌশলগুলো অবলম্বন করতে হয়, এই ধাপগুলো, এই যে কৃত্রিম হাইব্রিডাইজেশন এর কৌশল। এখানে প্রথমে বলা হচ্ছে প্যারেন্ট নির্বাচন। প্যারেন্ট নির্বাচন মানে হচ্ছে তুমি যাদের মধ্যে ক্রস করবা তাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। তা প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন, ঠিক আছে। যদি প্যারেন্টগুলো নিজে নিজে স্বপরাগী না হয় তখন তাদেরকে কৃত্রিমভাবে স্বপরাগায়ন করা হবে। দেন থার্ড পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা বলা হচ্ছে প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশন। অনেক অনেক সময় পরীক্ষা আসে, ইমাস্কুলেশন কি? ইমাস্কুলেশনটা হচ্ছে, মনে করো একটা উদ্ভিদ উভলিঙ্গী, ঠিক আছে। এখন উভলিঙ্গী হলে তোমার কি হইতে পারে, স্বপরাগী হতে পারে, তখন ইমাস্কুলেশনটা করা হয়। তাহলে ইমাস্কুলেশনটা কি? অর্থাৎ পরিপক্ক অ্যাডাল্ট হয়ে যাওয়ার আগে যদি আমি, এখানে তো আমার উভলিঙ্গ মানে হচ্ছে পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে, এটা অ্যাডাল্ট হওয়ার আগেই যদি আমি পুংকেশরটা কেটে ফেলতে পারি বা মেরে ফেলতে পারি, তখন ওইটা আর পরবর্তীতে স্বপরাগায়ন করবে না, ঠিক আছে, প্রাকৃতিকভাবে। তখন এই যে মেরে ফেললাম, পুংকেশরটাকে কেটে ফেললাম বা মেরে ফেললাম, এই যে স্বপরাগায়ন না হওয়ার জন্য, এই জিনিসটাকে বলা হচ্ছে ইমাস্কুলেশন, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে ব্যাগিং করতে হবে, পলিথিন দিয়ে মোড়াই ফেলতে হবে, পুষ্পক অংশটাকে ঢেকে ফেলতে হবে, এটাই হচ্ছে পরবর্তী ধাপ। দেন হচ্ছে ক্রস হবে, এবার ক্রসিং করবে। দেন লেবেলিং করতে হবে, লেবেলিং কখন এই কার কার মধ্যে ক্রস করছি, তারিখটা কীরকম হলো। দেন হচ্ছে এদের মধ্যে যে বীজটা সংগ্রহ করতে হবে। দেন হচ্ছে বীজ বপন করতে হবে, বীজ বপন। দেন F1 ফার্স্ট জেনারেশন উদ্ভিদের উদ্ভব হবে, এবং ফার্স্ট জেনারেশন উদ্ভিদের মধ্যে প্রকরণ তৈরি হবে, এর পরবর্তী সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এভাবে উদ্ভিদ তৈরি হবে। আচ্ছা, দেন হচ্ছে সংকর পদ্ধতির সতর্কতা, সংকরায়ন, এটা একটু দেখবা। আচ্ছা, দেন হচ্ছে বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা। এই যে বিবর্তন মানে চেঞ্জ, একটা প্রজাতিগত চেঞ্জ হতে হতে একসময় বিবর্তন হওয়া, এই জিনিসটা ভেরিয়েশন তৈরি হওয়া, এটাকে বলা হচ্ছে, এটা কখন হবে, কৃত্রিম প্রজনন কিভাবে এই চেঞ্জগুলো করতেছে, এটাই বলা হচ্ছে এখানে। আচ্ছা, এই কৃত্রিম প্রজনন করে বিবর্তনের মাধ্যমে তোমার অনেক উন্নত উদ্ভিদ তৈরি করা যাচ্ছে, উন্নত জাতের, যে জাতগুলো অনেক রেয়ার পাওয়া যায় এবং উন্নত রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন জাত তৈরি করা সম্ভব হচ্ছে। যেমন এখানে রোগ প্রতিরোধী জাত কিছুর নাম দেওয়া হয়েছে, এই যে এগুলো চাল, ঠিক আছে, ধানের জাত। এখানে শুধু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে গমের জাতগুলোর নাম, আর একটা হচ্ছে ধানের জাতগুলোর নাম। যেমন আমি এখানে একটু খেয়াল করো, এখানে আমি যে মার্কআপ করা যে পয়েন্টগুলো আছে, এগুলো হচ্ছে তোমার সবগুলো হচ্ছে উন্নত জাতের ধানের জাত, আর একটা হচ্ছে উন্নত জাতের গমের জাত। যেমন আমি তোমাদেরকে যদি দেখাই, উন্নত জাতের ধানের জাতে কি কি আছে, চান্দিনা, ঠিক আছে, মালা, শাহি বালাম, দেন হচ্ছে শ্রাবণী। আচ্ছা, একটু খেয়াল করো তো, এই নামগুলো একটু মেয়েদের নামের সাথে মিল না? চান্দিনা, মালা, শাহিবালাম, শ্রাবণী, তাইলে এই মোটামুটি সবগুলো মেয়েদের নামের সাথে মিল আছে। তাহলে এখন কথা হচ্ছে তুমি কিভাবে মনে রাখবা। তোমার মনে রাখার একটা কৌশল হচ্ছে, তুমি মনে রাখবা ধানের সাথে যায় মেয়েদের নাম, অর্থাৎ মনে রাখার জন্য জাস্ট, অর্থাৎ মেয়েদের নামগুলো হচ্ছে ধানের সাথে। এরপর আসো, আমি দেখাচ্ছি আরেকটা। এবার আসো গমের উন্নত জাত, গমের জাত হচ্ছে দেখো বলাকা, কাঞ্চন, আনন্দ, দেন হচ্ছে আকবর, বরকত, সওগাত, ঠিক আছে। দেখো তো, একটু খেয়াল করো তো, এই নামগুলো ছেলেদের নাম না? তাহলে তোমার এটা মনে রাখতে হবে, ছেলেদের নামগুলো হচ্ছে গমের সাথে যায়, ঠিক আছে। তাহলে তোমার আর কখনো কনফিউজড হবে না কোনটা কোন জাত। ধান মেয়ে, গম ছেলে, এটাই মনে রাখো, ঠিক আছে।
আচ্ছা, এই উন্নত উচ্চ ফলনশীল গম জাতের জন্য এখানে একটা বিজ্ঞানীর নাম দিছে নরম্যান আর্নেস্ট বার্লক, নোবেল পুরস্কার পাইছে। এটা অনেক সময় এমসিকিউতে আসতে পারে। আর এখানে ইরি 8, ইরি 5 এই জিনিসগুলো কি 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 জিনিসের সংকর করার মাধ্যম হয়েছে, এই জিনিসগুলো একটু দেখবা। অনেক দেশের অনেক উদ্ভিদের সাথে অনেক ধান বা গমের সাথে এদেরকে মিশ্রণ করাই কিন্তু এরকম উন্নত জাতগুলো তৈরি করা হয়েছে। তাহলে এইগুলোই হচ্ছে মোটামুটি উদ্ভিদের এই এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আমি নেক্সট বাড়ির কাজ দিব, এগুলো একটু অবশ্যই টাইমলি করবা, টাইমলি না পাইলে খবর আছে বলে রাখলাম। আচ্ছা যাই হোক, এখানে যদি কোনো সমস্যা থাকে, কোনো জিনিস যদি না বুঝে থাকে, অবশ্যই আমাকে ইনফর্ম করবা। কিন্তু তোমরা আনফর্চুনেটলি কথা হচ্ছে আমি আসলে বুঝতেছি না তোমরা আসলে কি কতটুকু বুঝতেছো, কারো কোনো রেসপন্স পাই না। একজনও নাই যে বলে না যে ভাইয়া এটা বুঝি নাই, বা তাহলে কি সবাই বুঝতেছো, এটাও বুঝতেছি না আসলে আমি। যাই হোক, আমি তো দেখবো, সমস্যা নাই। কতটুকু কি করতেছো, বাড়ির কাজ টাইমলি না পাইলে দেখবা। ঠিক আছে, আজকে এতটুকু।